শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 এর ডিজিটাল প্ল্যাটফর্মের সাপ্তাহিক আয়োজন বিভাগীয় খবরে। আজ রয়েছে চট্টগ্রাম বিভাগের জানা অজানা সব খবর, সাথে থাকছি আমি রনি দত্ত। দর্শক, সর্বত্র ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। হু হু করে বাড়ছে আক্রান্ত। আজ তাই ডেঙ্গু নিয়েই আমাদের বিশেষ আয়োজন। দর্শক, এর বাইরেও রয়েছে পাহাড়ের সংঘাত, সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা সহ আরও বিশেষ কিছু খবর। তবে প্রথমে জানব ডেঙ্গু পরিস্থিতি। চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলেও এডিস মশা মারতে তেমন কোনো বিশেষ উদ্যোগই নেই সিটি কর্পোরেশনের, ফলে চরম আতঙ্কে নগরবাসী। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গেল সেপ্টেম্বরে চট্টগ্রাম নগরী সবচেয়ে বেশি ডেঙ্গু সংক্রমণ হয় বাকুলিয়ায়, যাতে প্রথম 17 দিনে এখানে আক্রান্তের সংখ্যা 55 জন। ফলে এলাকাটিকে রাখা হয় রেড জোনে। রেড জোনে আছে কোতোয়ালি, বায়েজিদ, পাহাড়তলী ও খুলশি এলাকা। তুলনামূলক কম হলেও ঝুঁকিতে আছে হালিশহর, বন্দর, পতেঙ্গা এলাকাও। তবে ঘনবসতি এসব এলাকায় বিভিন্ন স্থানে নালা নর্দমার ময়লা আবর্জনা পরিষ্কার না করা সহ নানা কারণে বেড়েছে মশার উপদ্রব। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশনের কর্মীরা আসেই না এলাকায়। আমাদের নালা নর্দমা যেগুলো আছে ওখানে অনেক মশার জন্য রাত্রে বের হওয়া যায় না। আমাদের জনগণের আবেদন, যত শীঘ্রই প্রায় এখানে ওষুধ মারাচ্ছে। খুব সতর্ক থাকতে হচ্ছে, মানে সন্ধ্যার সময় জানালা বন্ধ করে দিতে হচ্ছে এই গরমের মাঝখানে। তো সব মিলিয়ে আমরা একটু আতঙ্কে আছি। গত বছর ডেঙ্গু নিয়ন্ত্রণে নগর জুড়ে এডিস মশার প্রজনন স্থল চিহ্নিত, ভ্রাম্যমাণ আদালত সহ নানা উদ্যোগ নেওয়া হলেও এবারে দেখা যায়নি তেমন কোনো উদ্যোগ। জনস্বাস্থ্যবিদরা বলছেন, মশা নিধনে কর্পোরেশনের পদক্ষেপগুলো কার্যকর নয়, নেই কোনো জরিপ ও সমন্বিত উদ্যোগ। ডিস্ট্রিক্ট এন্টোমোলজিস্ট কিংবা বিভাগীয় এন্টোমোলজিস্ট তাদের সংখ্যাটা কম। তারা যখনই সার্ভে করবে তখন সাথে সাথে যারা পদক্ষেপ নেবে, আমরা ইন্টারভেনশন বলি, এটা ডেস্ট্রয় করবে বা ওখানে ওষুধ ছিটাবে কিংবা পরিবেশের এমনকি আইনের আশ্রয় নিতে হবে অথবা কমিউনিকেশন করে তাদেরকে উদ্বুদ্ধকরণ করতে হবে। কাজগুলো ভিন্ন ভিন্নভাবে ভিন্ন সময় করলে মানুষের সাফারিং বেড়ে যাবে। তবে সীমাবদ্ধতার মধ্যেও মশার ওষুধ ছিটানো সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি সংস্থাটির। ফ্রিজেতে এসি থেকে অথবা আপনার টবের মধ্যে জমানো পানি, এই জমানো পানি ধরেন 3 দিন জমে থাকলে একটা ন্যাচারালি মশাগুলো গ্রো করে। সো এটা একটা আমাদের জন্য বর্তমান সিচুয়েশনে একটা চ্যালেঞ্জ, বাট আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি। গেল বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে মারা যায় 107 জন। এই বছর এখন পর্যন্ত মারা গেছে 16 জন। সবচেয়ে বেশি 11 জন মারা যায় গেল মাসে। এখনও বৃষ্টিপাত অব্যাহত থাকায় ডেঙ্গুর প্রকোপ সামনে আরও বাড়ার সম্ভাবনা দেখছেন জনস্বাস্থ্যবিদরা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। এবার চোখ ফেরাবো কক্সবাজারে। সেখানেও ভয়ঙ্কর রূপে ডেঙ্গু। চলতি বছরেই 1000 ছাড়িয়েছে আক্রান্ত। সেখানকার পরিস্থিতি জানবো আজিম নিহাদের কাছে। কক্সবাজারের ডেঙ্গু অনেকটা ভয়াবহ আকার ধারণ করছে। আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি কক্সবাজার সদর হসপিটালে যে পরিমাণ সিট রয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য, তার চেয়ে বহুগুণ রোগী কক্সবাজার সদর হসপিটালে ভর্তি হচ্ছে। সে কারণে অনেকে সিট না পেয়ে মেঝেতেও ট্রিটমেন্ট নিচ্ছে। এবং পাশাপাশি আমরা এই হসপিটালের বহির্বিভাগেও সকাল থেকে দুপুর পর্যন্ত যে দৃশ্যটি দেখি, অনেকেই আসেন, তাদেরকে বহির্বিভাগে চিকিৎসা দিয়ে ফেরত পাঠানো হচ্ছে। আবার অনেকে যাদের অবস্থা খারাপ হচ্ছে তাদেরকে জরুরি ভিত্তিতে ভর্তি করানো হচ্ছে। একইভাবে সদর হসপিটালের পাশাপাশি প্রাইভেট হসপিটাল সহ বেশ কয়েকটি যে চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে সেখানেও আমরা ঢু মেরেছি, সেখানেও অসংখ্য রোগী, ডেঙ্গু রোগী আমরা দেখতে পেয়েছি। এবং সর্বশেষ আমরা সদর হসপিটালের যে তথ্য, তাদের তথ্য অনুযায়ী জানুয়ারির 1 তারিখ থেকে এখন পর্যন্ত 999 জনের মতো ডেঙ্গু রোগী এখানে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে বর্তমানে 64 জনের মতো ভর্তি রয়েছে। আমরা ভর্তি যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি এবং যারা নিয়মিত চিকিৎসা নিতে আসেন তাদের সাথেও কথা বলেছি। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পের আশপাশে এবং কক্সবাজার পৌরসভার যে বিভিন্ন ওয়ার্ডগুলো রয়েছে সেখান থেকে অসংখ্য রোগী কিন্তু এবার আক্রান্ত হচ্ছে এবং তারা হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য ছুটে আসে। পাশাপাশি সিভিল সার্জন অফিস থেকে আমরা গত জানুয়ারি থেকে আজকে পর্যন্ত যে তথ্য পেয়েছি, প্রায় 12,900 জনের মতো রোগী এখন পর্যন্ত শনাক্ত হয়েছে। যদিও সেখান থেকে প্রায় 3,900 মতো স্থানীয় এবং বাকি সকলে 9,000-এর মতো রোহিঙ্গা রোগী, তারা বিভিন্নভাবে আক্রান্ত হয়ে বিভিন্ন সময় এখান থেকে চিকিৎসা নিয়েছে। তবে উদ্বেগের বিষয় হচ্ছে গত আগস্ট মাস এবং জুলাই আগস্ট থেকে শুরু করে, জুলাইয়ে অনেকটাই কম ছিল কিন্তু আগস্ট মাসে অনেক বেশি বেড়ে গেছে।
আছে এবং সেপ্টেম্বরে সেই সংখ্যাটি অনেকটা দ্বিগুণ হয়ে গেছে এবং এখন এসে বর্তমানে এসে অবস্থা আরও বেশি উদ্বেগজনক। যদিও এই পরিস্থিতি কাটানোর জন্য কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে পাশাপাশি অন্যান্য যে ইউনিটগুলো রয়েছে, সরকারের যে অর্গানগুলো রয়েছে তাদের পক্ষ থেকে মশক নিধন কার্যক্রম আমরা এখন পর্যন্ত দেখতে পাই। সবচেয়ে বেশি উদ্বেগের সেটি হচ্ছে কক্সবাজার পৌরসভা সহ যে জনপ্রতিনিধিগুলো ছিল সেখান থেকে তাদেরকে অপসারণ করা হয়েছে। সর্বশেষ কাউন্সিলর যারা ছিলেন তাদেরকেও অপসারণ করা হয়েছে। ফলে যেই ড্রেনেজ ব্যবস্থার যে নিয়ন্ত্রণের কার্যক্রমগুলো এবং ড্রেন পরিষ্কারের কার্যক্রমগুলো সেগুলোও দেখা যাচ্ছে না এবং যদিও প্রশাসক নিয়োগ করা হয়েছে কিন্তু সেই প্রশাসক দ্বারা এই পৌরসভার কার্যক্রমে এখনও পর্যন্ত কোনো গতি আসেনি এবং পাশাপাশি এই সঠিকভাবে তদারকি না থাকার কারণে ঢিলেঢালাভাবে চলছে অনেকটা। তবে কক্সবাজার পৌরসভার কোনো জায়গায় মশক নিধন কার্যক্রম নেই, যে কারণে অন্যান্য জেলার অন্যান্য জায়গার চেয়ে কক্সবাজার পৌরসভায় ডেঙ্গু আক্রান্তের হার অনেকটাই বেশি। সেটি সিভিল সার্জন অফিসও বলছেন। তারা এই মুহূর্তে যেটি বলছেন এই মশক নিধন কার্যক্রমের পাশাপাশি লোকজনকে সচেতন হওয়া ছাড়া এই মুহূর্তে তাদের হাতে আর কোনো অপশন নেই এবং পাশাপাশি আমরা ডিসি অফিসের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তারাও বলছেন যে তারা চেষ্টা করছেন কোনোভাবেই এই পরিস্থিতি, ভয়াবহ যে পরিস্থিতি আকার ধারণ করেছে সেটি কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় কিনা। তবে এখন মানুষের যে হারে আক্রান্ত হচ্ছে লোকজন, আমরা তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পারছি, ডেঙ্গু রোগী এখন অনেকটা ঘরে ঘরে হয়ে গেছে। ফলে পরিস্থিতিটা উদ্বেগজনক হওয়ার পরেও প্রশাসনের পক্ষ থেকে বা সরকারের তরফ থেকে যে ঢিলেঢালা ভাব সেটি যদি বিদ্যমান থাকে তাহলে যেই ডেঙ্গুর যে প্রকোপটা সেটা অনেকাংশে বেড়ে যাবে এবং মানুষের দুর্ভোগ এবং মানুষের ভোগান্তি আরও অনেক বেশি বেড়ে যেতে পারে। যদিও এবারের স্বস্তির বিষয় যেটি, এখন পর্যন্ত চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত হয়ে মাত্র 5 জনের মৃত্যু হয়েছে কক্সবাজারে। যদিও সেই 5 জনই রোহিঙ্গা রোগী এবং স্থানীয়দের মধ্যে এখনও পর্যন্ত কেউ আক্রান্ত হয়ে মারা যায়নি। তবে আক্রান্ত হওয়ার পর অনেকের অবস্থাই শোচনীয় হয়ে গিয়েছিল, কিন্তু যদিও উন্নত চিকিৎসা নেওয়ার কারণে তারা অনেকেই সুস্থ হয়ে ফিরছেন। তবে দিনের পর দিন যে আক্রান্তের সংখ্যা যে বৃদ্ধি পাচ্ছে এতে করে কক্সবাজারের মানুষের অনেকটা ঘুম হারাম হয়ে গেছে। ডেঙ্গু পরিস্থিতি ভালো নয়, পাহাড়েও বাড়ছে আক্রান্ত। বান্দরবান থেকে সে খবর জানাচ্ছেন ইয়াসিনুল হাকিম। আমি দাঁড়িয়ে আছি বান্দরবান সদর হসপিটালে। আমরা সকাল থেকে দেখেছি বান্দরবানের সদর হসপিটাল সহ যে বেসরকারি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারগুলো রয়েছে সবগুলো আমরা দেখেছি ডেঙ্গু এবং ম্যালেরিয়া টাইপের সহ বিভিন্ন রোগের আসলে শনাক্তকরণের জন্য বিভিন্ন টেস্টগুলো তারা দিচ্ছে। তবে স্বাস্থ্য বিভাগের তথ্য মতো আমাদেরকে যেটি জানিয়েছে গত জুন মাস থেকে এই পর্যন্ত 459 জন মানুষ আসলে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তার মধ্যে শুরুর দিকে কিন্তু আসলে একজনের মৃত্যু হয়েছে। গত 2 বছরের মৃত্যু না থাকলেও কিন্তু এই বছর একজনের মৃত্যু ঘটনা ঘটেছে। তবে গত বছর 2023 সালে যে তথ্যটি রয়েছে 768 জন লোক আসলে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। তার মধ্যে এখন চলিত 3 মাসের ব্যবধানে 459 জন মানুষ আসলে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে স্বাস্থ্য বিভাগ যে বিষয়টি জানাচ্ছে মানুষের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মশারি না টাঙানো এবং বিভিন্ন জোরজাপ ময়লা আবর্জনার কারণে ডেঙ্গুর যে জীবাণু, যে ডেঙ্গুর এডিস মশার সেটি কিন্তু আসলে জন্ম নিচ্ছে। জন্ম নেওয়ার কারণে কিন্তু আসলে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যাচ্ছে। অন্যদিকে যে বিষয়টি তারা বলছে বান্দরবান থেকে বিভিন্ন দূরপাল্লা যে পরিবহনগুলো আছে ঢাকা বান্দরবান এবং বান্দরবান থেকে ঢাকা, এই পরিবহনগুলোতে করে ঢাকার বাহির থেকে, জেলার বাহির থেকে যে মশাগুলো আসলে বান্দরবানে প্রবেশ করছে এর কারণে কিন্তু ডেঙ্গুটা আসলে এভাবে বিস্তার লাভ করছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে আমরা যে বিষয়টি দেখেছি বান্দরবানে যে জিরি ঝর্ণা নালা নর্দমাগুলো রয়েছে সেখানে কিন্তু অতীতে পৌর কর্তৃপক্ষ থেকে বিভিন্ন জায়গায় মশক নিধনের জন্য স্প্রে করা হলো, এখন কিন্তু সেটা অনেক কার্যক্রম আসলে দেখা মিলছে না। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম পৌর প্রশাসকের সাথে, যিনি প্রশাসক রয়েছে তার সাথে একাধিকবার, তার সাথে ফোনে যোগাযোগ করার পরেও কিন্তু আমরা তার সাথে সংযোগ স্থাপন করতে পারিনি। তবে পৌর কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছে স্বাস্থ্য বিভাগ। তারা বলছে পৌরসভাকে আরো একটু অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে, সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন জায়গাগুলোতে মাইকিং করা, প্রচারণা বৃদ্ধি এবং মশক নিধন স্প্রে করার মাধ্যমে এই ডেঙ্গুটা প্রতিরোধ করা সম্ভব বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে হসপিটালে এখনো পর্যন্ত ডেঙ্গুর প্রতিদিনই সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন টেস্টগুলো হচ্ছে, ডায়াগনস্টিক সেন্টার টেস্টগুলো হচ্ছে। মানুষের সচেতন থাকার পাশাপাশি মশক নিরোধ এবং প্রতিরোধকারী বিভিন্ন মলম এবং ওষুধগুলো তারা ব্যবহার করার পরামর্শ দিচ্ছে, পাশাপাশি মশারি টাঙ্গানোর পরামর্শ দিচ্ছে, বিভিন্ন জায়গায় জমে থাকা পানি এবং ময়লা আবর্জনা পরিষ্কার করার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। এবার অন্যান্য খবর। 4 মাস আগে ভারতে পাচার হয়ে গিয়েছিলেন চট্টগ্রামের এক তরুণী। কি ঘটেছে তার ভাগ্যে? কোথায় আছে অসহায় এই মেয়েটি? ঠিকই তো না। পাচার হওয়ার পর থেকে মেয়েটি ভারতের কোথায় আছেন তা জানত না স্বজনরা। নানা মাধ্যমে চেষ্টা করেও মিলছিল না হদিস। ফলে উৎকণ্ঠা বাড়ে পরিবারে। সবশেষ তথ্য অনুসারে দেশটির ঝাড়খণ্ডের হাজারিবাগের একটি সেফ হোমে ঠাঁই হয়েছে তার। মূলত রবি মিশ্র নামে দেশটির এক আইনজীবীর মাধ্যমে তার অবস্থান জানা যায়। তার মাধ্যমেই মেয়েটির সাথে কথা হয় চ্যানেল 24-এর। বর্ণনা দেন রাঁচিতে নেওয়ার পর দালালরা হোটেলে চোখ বেঁধে কিভাবে তার উপর চালিয়েছে নির্মম নির্যাতন।
বাংলাদেশ থেকে আমাকে নিয়ে গিয়েছিল কয়েকজন, আমাকে কাজের কথা বলে পরে কিডন্যাপ করে আমাকে রাত ঝাড়খণ্ড নিয়ে এসেছে। আমি দেশে আসার জন্য কত কষ্ট করছি স্যার, আমার দেশে যেতে হবে না আমার মায়ের কাছে। আমার একটা ফোন করতে পর্যন্ত দেয় নাই কেউ, কথা বলার জন্য 4 মাস। মা তোমার আমি 4 মাস পাই নাই যে মা বুঝি মইরা গেছ মা। দীর্ঘ 4 মাস পর খোঁজ মিলেছে সন্তানের, তাই মুঠোফোনে কথা বলতে পেরে আবেগ আপ্লুত মা। সন্তানকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চায় তার পরিবার, বিচার চায় পাচারকারীদের। ওরা যেমন এমন সাজা পায়, কোনো মা বোনের জীবনে যেমন এমন কষ্ট না দেয় আমার মতন। এখন আমি বাংলাদেশ পুলিশ প্রশাসন থেকে চাই আমার মেয়েটার যে কোনো প্রকারে যে কোনো বিনিময়ে যত দ্রুত আনতে পারে। রবি মিশ্র জানিয়েছেন, বাংলাদেশ কর্তৃপক্ষের সহযোগিতা পেলে মেয়েটিকে মুক্ত করে ফেরাতে পারবেন দেশে। এই ব্যাপারে সহায়তার আশ্বাস দিয়েছে পুলিশও। I can help with the money, I can help with the power, I can help with the anything, the source you want, okay? Just the people who was in the bad ill who will get the relief from anywhere, I can just do that. প্রপার চ্যানেল আছে, চ্যানেলের মাধ্যমে ফরেন মিনিস্ট্রি হয়ে আমরা ইন্ডিয়ান এমবাসিকে এটাকে ইনফর্ম করব, যাতে যে ভিকটিম ওই দেশে আছেন তিনি যাতে আমাদের দেশে ফেরত আসতে পারেন। নগরের বায়েজিদ এলাকায় একটি গার্মেন্টসে কাজ করতেন এই তরুণী। চাকরির প্রলোভন দেখিয়ে গেল 29 মে এক বান্ধবীসহ তাকে অবৈধ পথে ভারতে পাচার করা হয়। সেখান থেকে কয়েকদিনের মধ্যে বান্ধবী পালিয়ে আসতে পারলেও নিখোঁজ ছিলেন এই তরুণী। পরে পালিয়ে আসা তরুণীর তথ্যের ভিত্তিতে মানব পাচারকারী চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। অবিশ্বাস্য সব ফাঁকি ঝুঁকিতে চলছে দেশের আমদানি রপ্তানি। জালিয়াতি কারসাজির মাধ্যমে গায়েব হচ্ছে কোটি কোটি টাকা। এবার এমন এক চাঞ্চল্যকর শুল্ক ফাঁকির ঘটনা উঠে এসেছে ফখরুল ইসলামের অনুসন্ধানে। রপ্তানিকারকের কন্টেইনার বা জাহাজ ভাড়া পরিশোধের পদ্ধতিকে বলা হয় প্রিপেইড বা সিএফআর, আর আমদানিকারকের ভাড়া বহন করার ধরনকে ফ্রেট কালেক্ট বা এফওবি বলে। পণ্যের শুল্ক নির্ণয়ে ভাড়া অন্তর্ভুক্ত হয়, অথচ এফওবি ভিত্তিতে পণ্য আমদানিতে ঘটছে বড় কারসাজি, যা বেরিয়ে এসেছে চ্যানেল 24-এর অনুসন্ধানে। সম্প্রতি ঢাকার একটি প্রতিষ্ঠান চীন থেকে এফওবিতে পণ্য আনে, যার কন্টেইনার ভাড়া $6,700। তবে নথিতে উল্লেখ করা হয় মাত্র $600, অর্থাৎ চেষ্টা ছিল প্রায় 4.5 লাখ টাকা রাজস্ব ফাঁকির। যদিও কাস্টমসে বাড়তি দাম ধরে শুল্কায়ন করায় সে চেষ্টা ভেস্তে যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট ফ্রেট ফরওয়ার্ডার নিজেকে নির্দোষ দাবি করে জালিয়াতির জন্য সিএন্ডএফকে দুষছেন। যেসব রিকোয়ার্ড ডক্সগুলো আছে সেই সবগুলো ডক্স আমরা দেখেছি, দেখে তাকে আমরা ডিউটি দিয়ে দিয়েছি। এখানে যদি কিছু ম্যানিপুলেট করে থাকে সেটা সিএনএফের জন্য। কিন্তু সিএন্ডএফ আনবি লজিস্টিক্স অফিসে গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি। নথিতে উল্লেখ করা ঠিকানায় নেই অফিসটিও। কিছু আমদানি নথি বিশ্লেষণে দেখা যায় অহরহ ঘটছে রাজস্ব ফাঁকির এমন অশুভ তৎপরতা। শুল্কায়নে নথিপত্র যাচাই বাছাইয়ে এফওবি আর সিএফআর লেখার অসঙ্গতি খতিয়ে দেখা হয় না, আবার ফ্রেট মিলিয়ে দেখা হয় না চালানের সাথে। চাঞ্চল্যকর বিষয় হলো বিএলএ ফ্রেট কালেক্ট লেখা থাকলেও রাজস্ব ফাঁকি দিতে বিল অফ এন্ট্রিতে লেখা হয় সিএফআর। ছলচাতুরির এসব বিষয় নাকি জানেই না কাস্টমস। ফ্রেট কম দেখিয়ে দেখানো হয়, এরকম একটা অভিযোগ আমরা অনেক দিন ধরেই শুনে আসছি, কিন্তু এই বিষয়ে হয়তো খুব বেশি উদ্যোগ গ্রহণ না হওয়ার কারণে এরকম কোনো কিছু এখন পর্যন্ত ডিটেক্টেডও হয়নি। এই অনিয়মগুলো কিন্তু কোনো না কোনোভাবে একটা চক্র এটার একটা গড়ে উঠেছে। তারা কিন্তু বিভিন্নভাবে রাজস্ব ফাঁকি দেওয়া হোক, তারপরে বিভিন্নভাবে আপনার এখানকার যে ডলারগুলো কালেক্ট করে অবৈধ পথে পাঠানোর যে প্রক্রিয়া, সেগুলোর সাথে কোনো না কোনোভাবে তারা কিন্তু জড়িত। আমাদের কাছে কিন্তু এই ধরনের কোনো তথ্য নাই, মানে যে এটা কম দেখানো হচ্ছে বা এটা এফওবির পণ্য ফ্রেট চার্জ ছাড়া অ্যাসেসমেন্ট হচ্ছে, এই ধরনের কিন্তু সুযোগটা আমাদের পর্যায়ে নাই। 9/6 হয় ফ্রেট প্রেরণেও। এক্ষেত্রে থাকতে হয় এফসি অ্যাকাউন্ট, মানতে হয় বাংলাদেশ ব্যাংকের নানা নির্দেশনা, যা কারো কারো পক্ষে মানা সম্ভব হয় না। ফলে ফরওয়ার্ডারদের একটি অংশ ফ্রেট পাঠায় হুন্ডির মাধ্যমে। এফসি সংক্রান্ত জটিলতার কারণে যদি হুন্ডি পরিমাণ বেড়ে থাকে, এটা আমরা যাচাই করে দেখব। যদি ওরকম কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই বাংলাদেশ ব্যাংক এর সহজীকরণের ক্ষেত্রে পদক্ষেপ নেবে।
দেশের মোট আমদানির কম বেশি 20% হয় এফওবি ভিত্তিতে, যার উল্লেখযোগ্য পরিমাণ ফ্রেট বিদেশি শিপিং লাইনকে পাঠানো হচ্ছে না ব্যাংকের মাধ্যমে, বলছেন সংশ্লিষ্টরা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। ক্ষমতাচ্যুত সরকারের আমলে বড় লুটপাটের খাত ছিল বিদ্যুৎ, যার প্রমাণ চট্টগ্রামে গড়ে তোলা 19টি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র। এসব কেন্দ্র আদৌ কি কোনো সুফল বয়ে এনেছে? উত্তর খুঁজছেন ইমদাদুল হক। চট্টগ্রামের শিকলবাহায় এনার্জি প্যাকের 100 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র, যেটি বন্ধ থাকছে প্রায়ই। শুধু এটিই নয়, বর্তমানে উৎপাদনে নেই অনেক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র। গড়ে সম্পূর্ণ বন্ধ থাকে 7 থেকে 8টির উৎপাদন। 2009 থেকে 2022 সাল পর্যন্ত চট্টগ্রামে এরকম বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দেয়া হয়েছে 19টি। ভাড়াভিত্তিক এসব কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 3838 মেগাওয়াট। আছে 1237 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার 5টি সরকারি বিদ্যুৎ কেন্দ্র। চট্টগ্রামে সব মিলিয়ে বিদ্যুতের চাহিদা 1000 থেকে 1200 মেগাওয়াট। চাহিদার চেয়ে 5 গুণ বেশি উৎপাদন সক্ষমতার পরও প্রতিদিন লোডশেডিংয়ের ভোগান্তি পোহাতে হয়, ফলে বিপর্যস্ত জনজীবন আর শিল্প খাত। সব কিছু থাকার পরেও আমরা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যদি আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই নিশ্চিত করা না যায়, তাহলে এতে করে আমার উৎপাদন বিঘ্ন ঘটে, আমার উৎপাদন খরচ বাড়ে, আমাকে ওন জেনারেশন নিয়ে চিন্তা করতে হয়। এই বিষয়গুলো থেকে আসলে আমাদের মুক্তি দেওয়াটা খুব জরুরি। অভিযোগ, কোনো পরিকল্পনা ছাড়াই ঢালাওভাবে এসব কেন্দ্র করা হয়েছে, ফলে পূর্ণমাত্রায় মিলছে না সুফল। তাছাড়া কেন্দ্রগুলোর বেশিরভাগের মালিকই ক্ষমতাচ্যুত সরকারের ঘনিষ্ঠ লোকজন। আমার যতটুকু আমি খেতে পারবো না, তার চাইতে বেশি যদি আমার অ্যারেঞ্জমেন্ট থাকে সেটা পচে যাবে জাস্ট। বাংলাদেশের জন্য কি পরিমাণ একটা পরিহাসের অবস্থা দাঁড়িয়েছে। এত পাওয়ার প্ল্যান্ট আছে অথচ লোডশেডিংয়ে যাচ্ছে। এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে? যেটাকে আমরা কুইক রেন্টাল নামক কুইক লুটপাট বলি, এবং তার অধিকাংশ সময় বসে থাকে, এবং বসে থাকার কারণেও তাদেরকে কিন্তু ক্যাপাসিটি চার্জ দিতে হয়, এবং সেটিও প্রায় 60%-এর উপরে বিশাল অংশ তাদেরকে বিল পরিশোধ করতে হয়। প্রয়োজনের অতিরিক্ত কেন্দ্রগুলো এখন গলার কাটা পিডিবির জন্য, তাই এসব চুক্তি পুনরায় যাচাই বাছাই করছে প্রতিষ্ঠানটি। কোনটা প্রয়োজন নাই সেগুলো না, এখন এটা এই মুহূর্তে মুশকিল আর কি। দেখি, এগুলো তো আমরা রিভিউ করতেছি কোনটা কি করা যায়। সরকারি কেন্দ্রের চেয়ে অনেক বেশি খরচ সাপেক্ষ 15 থেকে 20 বছর মেয়াদী এসব কেন্দ্রের কোনোটির মেয়াদ আছে 2042 সাল পর্যন্ত। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। পাহাড়ে আবারও সংঘাত, পাহাড়ি বাঙালি অবিশ্বাস বাড়ছে সহিংসতা। এর নেপথ্যে কি বলছেন নাগরিক সমাজ? চলুন দেখে আসি। যখনই এই ধরনের যে কোনো সংকট আমাদের হয়, আমরা কিন্তু যে বুঝতে পারি ওই ধরনের একটা যে টেনশন থাকে, একটা উত্তেজনা থাকে মানুষের মধ্যে, সেই সময়টাতে যদি যথাসময়ে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে প্রশাসন, তারা যদি একটু অ্যালার্ট থাকেন, অবশ্যই এটাকে এ ধরনের ঘটনা পর্যন্ত যাওয়া হতো না আর কি। এই যে সহিংসতা, প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, তারা যদি তৎপর থাকতেন তাহলে এই ঘটনাগুলো বন্ধ করা যেত। তো আমি এখন মনে করি রাষ্ট্রকে আমাদের এই বিষয়টা বুঝতে হবে, কেন এখানে বারবার এই ধরনের ঘটনা হচ্ছে। ওটা তো তাকে আমরা কখনো গণপিটুনিটা আমরা সমর্থন করি না, আমি নিজে সমর্থন করি না। আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে প্রত্যেকেরই নিজের আত্মরক্ষা করার বা নিজের করার আইনের আশ্রয় পাওয়ার অধিকার আছে। সে আইনের অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু এই ধরনের ঘটনা তো সারা বাংলাদেশে হচ্ছে, কিন্তু এরপরে তো আমরা কখনো ওই যে সাম্প্রদায়িক সহিংসতা, সাম্প্রদায়িক এইভাবে আক্রমণের আমরা শিকার ওখানে হয়নি, দু একজন ছাড়া। কিন্তু এখানে তো প্রত্যেক সময় এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা শান্তিকে বিশ্বাস করি। এগুলো, এই ক্ষতগুলো সারাবে কে? এগুলো কিন্তু রাষ্ট্রকেই সারাতে হবে। এটা কিন্তু সরকারেরও ভাবমূর্তি নষ্ট হচ্ছে, কারণ এই নতুন সরকারকে নিয়ে অনেকেই হয়তো আশার আলো দেখেছিল, কিন্তু এইভাবে এই মুহূর্তে যদি এগুলোকে থামানো না হয়, তাহলে
তাদের ভাবমূর্তি সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত। সাম্প্রদায়িক হিসেবে আমরা এখানে মেরুকরণ হয়ে গেছি, আমরা পাহাড়ি হয়ে গেছি, বাঙালি হয়ে গেছি। আমাদের এখানে স্থানীয়করণটা ওভাবে হয়নি, আন্তঃসাম্প্রদায়িক সম্প্রীতিটা আমরা ওখানে ওভাবে বিকশিত করতে পারিনি। যে কোনো একটি ঘটনার প্রেক্ষিতে আমরা পোলারাইজড হয়ে যাই, মেরুকরণ হয়ে যাই। এটা একটি বড় সমস্যা। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে এখানকার পাহাড়ি এবং বাঙালি যেটাই বলি না কেন, যে এই শব্দগুলো আমাদেরকেও এখন উচ্চারণ করতে হচ্ছে। তো এখানে উভয় পক্ষের প্রচন্ড বঞ্চনাবোধের অনুভূতি আছে। এই বঞ্চনাবোধের অনুভূতি এবং সাম্প্রদায়িক অবস্থা যতদিন থাকবে ততদিন আসলে পরিস্থিতি শান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। এই জন্য ইন্টার কমিউনিটি ডায়ালগে যেতে হবে। আমাদের সকল সম্প্রদায়ের সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে তৃণমূল থেকে শুরু করে একদম রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত একটা ম্যাসিভ ডায়ালগে যেতে হবে। সারা পৃথিবীতে কিন্তু দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব সংঘাত থাকবে, কিন্তু যে সকল সমাজ ব্যবস্থায় অর্থনৈতিকভাবে উন্নত সেখানে দ্বন্দ্বগুলোকে আমরা চমৎকারভাবে নিরসন করতে পারি। শান্তি চুক্তির সময় আমরা শুধু রাজনৈতিক অধিকারগুলো নিয়ে কথা বলেছি, এখানে অর্থনৈতিক কোনো রকমের ক্লজ আমাদের এখানে ছিল না। এই অর্থনৈতিক ক্লজটা শান্তি চুক্তিতে যেমন দেখতে হবে, তেমনি এখানে যদি সব পক্ষকে নিয়ে যদি এটা কোন সংস্কারের, এখন সংস্কার একটি অত্যন্ত জনপ্রিয় শব্দ, এখানে যদি চুক্তিটাকে যদি বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সংস্কার করার প্রয়োজন হয় সেটা করতে হবে। দর্শক, প্রশাসন নিরুৎসাহিত করায় অনেকটা পর্যটক শূন্য হয়ে পড়েছে দেশের ভূস্বর্গ হিসাবে পরিচিত পর্যটন স্পট রাঙামাটির সাজেক। প্রশাসন কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিল, পেছনের কারণ জানাচ্ছেন জিয়াউল হক। সার্বিক পরিস্থিতি ও আইন শৃঙ্খলার কথা বিবেচনা করে রাঙামাটির মেঘের রাজ্য খ্যাত সাজেকে 4 সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছেন রাঙামাটি জেলা প্রশাসন। রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সময়ের পার্শ্ববর্তী জেলা খাগড়াছড়িতে সহিংসতার ঘটনা ঘটে। তারই প্রতিবাদে 20 তারিখ থেকে প্রায় 23 তারিখ পর্যন্ত 4 দিন রাঙামাটির যে সাজেকে প্রায় 1500 পর্যটক সেখানে আটকা পড়েছিল। পর্যটক সেখানে থাকার ফলে প্রায় পানি এবং খাদ্য সংকট দেখা দেয় এবং পরবর্তীতে সেই সব পর্যটককে সেনাবাহিনীর নিরাপত্তা মাধ্যমে গাড়ি বহরে তাদেরকে সাজেক পৌঁছে দেওয়া হয়। 23 তারিখে ওই দিনই রাঙামাটি জেলা প্রশাসক এক জরুরি সভা রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ে বসে। সেই সভা থেকে 3 দফায় প্রায় 3 দিন করে সাজেকে পর্যটন ভ্রমণের জন্য নিরুৎসাহিত করা হয়। তারই পরিপ্রেক্ষিতে গতকাল থেকে যে পরিস্থিতির উন্নতি হয়নি, এই মর্মে তারা আবারও অনির্দিষ্টকালের জন্য এই ভ্রমণের জন্য এই নিরুৎসাহিত করা হয়েছে। সাজেকের এই সাজেক সহ রাঙামাটি এবং খাগড়াছড়ি বান্দরবনের এই টিম আসলে পর্যটনের একটি মৌসুম বলা হয়। ব্যবসায়ীরা মনে করেন যে বর্ষাকাল এবং শীতকালে হচ্ছে সাজেকের এবং অন্যান্য জায়গায় পর্যটকরা বেড়াতে আসেন। এই সময়টাতে বর্ষাকাল প্রকৃতি নানাভাবে সেজে ওঠে এবং জেগে ওঠে। একই সময় সামনে যেহেতু শীতকাল রয়েছে, বন্ধের দিনগুলোতে সাজেকে সহ পর্যটন কেন্দ্রতে উৎসমুখর হয়ে থাকে পর্যটকদের পদচারণায়। কিন্তু এই বন্ধের ফলে এখানকার যে স্থানীয় ব্যবসায়ীরা তারা কিন্তু ক্ষতির মুখে পড়েছেন। আপনারা জানেন যে সাজেকে প্রায় 120টি পর্যটন কটেজ রয়েছে এবং সেখানে প্রতি শুক্রবার এবং শনিবার প্রায় কয়েক হাজার পর্যটকের পদচারণায় মুখর থাকে। সাজেকের এই ঘটনার ফলে আসলে পূর্ব পার্বত্য চট্টগ্রামে পর্যটকদের নেই বললেই চলে। পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটক শূন্য রয়েছে এবং হোটেলগুলোতে পর্যটক একদমই নেই। ব্যবসায়ীরা বলছেন যে তারা আসলে এই সময়টাতে অপেক্ষা করেছিলেন যে রাজনৈতিক ডামাডোল শেষ করে পর্যটকরা পাহাড়ে ঘুরে বেড়াবেন, তারা যে ব্যবসায়িক যে ক্ষতি সেটি আসলে পুষিয়ে উঠতে পারবেন বলে মনে করেছিলেন। কিন্তু এই সম্প্রতি এই যে সহিংসতার ঘটনায় তারা আসলে ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়েছে বলে তারা জানিয়েছেন। এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা রাঙামাটিতে আসছেন সাজেক বাদ দিয়ে তাদেরকে আসলে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং তাদের কোনো সমস্যা হবে না বলে তারা জানিয়েছেন। এবং রাঙামাটির অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতে ঝুলন্ত সেতু এবং পলল পার্ক সহ অন্যান্য কাপ্তালিকে ভ্রমণের জন্য তারা নিরাপত্তা ব্যবস্থা করেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এই ছিল আজকের আয়োজন। চট্টগ্রাম বিভাগের বিশেষ খবর নিয়ে আবারও হাজির হব আগামী শুক্রবার একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।